জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আবারও স্বাগতম। আশা করি সকলে ভালো আছো আর তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। আজ আমরা যারা তোমরা পরীক্ষা দিয়েছো তাদের এক্সাম খুব ভালো কেটেছে এবং তোমরা যারা এক্সাম দিবে তাদের জন্য আমি আজকে বেসিক্যালি একটি ক্লাস নিয়ে এসেছি। দেখো সেই ক্লাসটি কি তোমরা দেখতেই পাচ্ছ যে এসএসসি জিডির জন্য আমি নিয়ে এসেছি তোমাদের ভারতের বিভিন্ন বিদ্রোহ। ভারতে কি কি বিদ্রোহ হয়েছিল সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ। সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহ, কোল বিদ্রোহ, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে এগুলো, ওয়াহাবি আন্দোলন প্লাস সাঁওতাল বিদ্রোহ, নীল বিদ্রোহ এবং মোপলা বিদ্রোহ। এখানে তো কিছু বিদ্রোহ রয়েছে, প্লাস তার সঙ্গে আরো কিছু গুরুত্বপূর্ণ বিদ্রোহ নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। দেখো তোমরা যারা আমাদের এই মানে ইউটিউব চ্যানেলে একবারই নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে এবং আমাদের সঙ্গে তোমরা সবসময় যুক্ত থাকো। কারণ আমরা রেগুলারলি তোমাদের জন্য কিছু না কিছু যেটা ইম্পর্টেন্ট ক্লাস সেটাই তোমাদের জন্য নিয়ে আসছি। তো দেখো বেশি কথা না বাড়িয়ে আজকে ক্লাসটি আমরা শুরু করি। দেখো কি রয়েছে, প্রথমে রয়েছে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। কি বিদ্রোহ? সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ, যেটা 1760 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু চলেছিল। ঠিক আছে, 1760 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ কিন্তু হয়েছিল। দেখো এই বিদ্রোহ সম্পর্কে ডিটেইলসে আমি করাচ্ছি। আর এই বিদ্রোহ সম্পর্কে ভারতের বিভিন্ন বিদ্রোহ সম্পর্কে আমি 35টি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ দিয়েছি, তোমরা সেটাও দেখে নিবে প্লে লিস্টে গিয়ে। বোঝা গেল? তো দেখো কি রয়েছে, ভারতে কোম্পানির শোষণের বিরুদ্ধে, কোম্পানি বলতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণের বিরুদ্ধে 1763 খ্রিস্টাব্দে ঢাকায়, বর্তমানে আমাদের বাংলাদেশের ঢাকায় প্রথম কৃষক বিদ্রোহ সংগঠিত হয়, যা সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ নামে কিন্তু পরিচিত, যেটা হচ্ছে 1760 থেকে 1800 খ্রিস্টাব্দের মধ্যে হয়েছিল। এটি ভারতের প্রথম কৃষক বিদ্রোহ। বোঝা গেল? এটি ভারতের প্রথম কৃষক বিদ্রোহ। ওকে, নেক্সট দেখো কি রয়েছে। দেখো ঢাকায় এই বিদ্রোহ শুরু হলে ক্রমে তা ময়মনসিংহ, ফরিদপুর, দিনাজপুর, মালদহ, কোচবিহার প্রভৃতি স্থানে কিন্তু ছড়িয়ে পড়েছিল। তো জায়গাগুলো আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ। এবার দেখো নেতাগণ, এখানে কারা কারা নেতৃত্ব দিয়েছিল বোঝা গেল। দেখো ভবানী পাঠক, দেবী চৌধুরানী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, দেবী চৌধুরানী প্লাস ভবানী পাঠক, মঞ্জু শাহ, চিরাগ আলী প্রমুখরা এখানে নেতৃত্ব দিয়েছিল এই বিদ্রোহের। দেখো কি রয়েছে, ওয়ারেন হেস্টিংস এই বিদ্রোহকে পেশাদার, ডাবল বার চলে আসছে, অ্যাকচুয়ালি একবারই হতো, পেশাদার ডাকাতদের উপদ্রব বলে চিহ্নিত করেছেন। এই যে বিদ্রোহটা হয়েছিল, সন্ন্যাসী প্লাস ফকির বিদ্রোহ হয়েছিল, এই বিদ্রোহটাকে ওয়ারেন হেস্টিংস পেশাদার ডাকাতের উপদ্রব বলে চিহ্নিত করেছেন। এটা কিন্তু সব থেকে আমাদের ইম্পর্টেন্ট রয়েছে এই লাইনটা। ঠিক আছে, কে সন্ন্যাসী ফকির বিদ্রোহকে পেশাদার ডাকাতের উপদ্রব বলে চিহ্নিত করেছেন? তো ওয়ারেন হেস্টিংস। নেক্সট দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার আনন্দমঠ, কি মঠ? আনন্দমঠ উপন্যাসে এই বিদ্রোহকে তুলে কিন্তু ধরেছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের সাহিত্যিক, তাই তো, বা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপরে দেখো চুয়ার বিদ্রোহ, যেটা 1768 সাল থেকে আমরা যদি দেখি 1799 সাল পর্যন্ত কিন্তু হয়েছিল। ঠিক আছে, তো এই বিদ্রোহ কিন্তু আমাদের ভীষণ ইম্পর্টেন্ট, আমাদের যে এক্সাম চলছে এসএসসি জিডি। দেখো এটা কোথায় হয়েছিল, দেখো মেদিনীপুর ছিল চুয়ার বিদ্রোহের প্রাণ কেন্দ্র, মানে এখানে হচ্ছে চুয়ার বিদ্রোহ, এখান থেকে সৃষ্টি হয়েছিল। তো এখানকার রাজাদের বা পাইকগণকে চুয়ার বলা হতো। তো চুয়ার কাদের বলা হতো? এখানকার যে রাজাদের পাইকগণ আছে, যারা তাদের কাজ করে, তাদেরকে চুয়ার বলা হতো। দেখো এই বিদ্রোহ নারায়ণগড়, রায়গড়, শালবনী, বীরভূম প্রভৃতি এলাকায় কিন্তু ছড়িয়ে পড়েছিল। এবার দেখো এখানকার নেতৃত্ব কারা দিয়েছিল বা নেতাগণ কারা, নেতারা কারা ছিল? দেখো জগন্নাথ সিংহ, রানী শিরোমণি, ভীষণ ইম্পর্টেন্ট, রানী শিরোমণি। ঠিক আছে, দুর্জন সিংহ, গোবর্ধন, দিকপতি প্রমুখ। তো এখানকার মধ্যে এই নামগুলোর মধ্যে রানী শিরোমণি কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট রয়েছে। এবার দেখো মোট দুটি পর্যায়ে চুয়ার বিদ্রোহ ঘটেছিল।
প্রথম পর্যায়ে দেখো 1768 সালে নেতৃত্ব দিয়েছিল হচ্ছে ঘাটশিলায় ধলভূমের রাজা জগন্নাথ সিংহ, এবং দ্বিতীয় পর্যায়ে যেটা হচ্ছে 1798 থেকে 1799 সালে নেতৃত্ব দিয়েছিল কি রানী শিরোমণি নেতৃত্ব দিয়েছিল, দুর্জন সিংহ দিয়েছিল এবং গোবর্ধন দিকপতি, এছাড়াও দিয়েছিল শ্যামরঞ্জন। তো এখানকার মধ্যে এই নামটি আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট রয়েছে, রানী শিরোমণি। বোঝা গেল? নেক্সট দেখো, নেক্সট কি বিদ্রোহ রয়েছে? কোল বিদ্রোহ। কোল বিদ্রোহ যেটা হয়েছিল 1820 সালে হয়েছিল, মানে সূচনা হয়েছিল 1820 থেকে 1833 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু আমাদের এই কোল বিদ্রোহ হয়েছিল। বোঝা গেল? দেখো কোথায় ঘটেছিল এই কোল বিদ্রোহটা। অ্যাকচুয়ালি আমরা যদি দেখি ছোটনাগপুর মালভূমি বা ছোটনাগপুর অঞ্চল, যেটা আমাদের বর্তমানে ঝাড়খণ্ডের মধ্যে রয়েছে, তাই তো? ঝাড়খণ্ডের মধ্যে ছোটনাগপুর আছে। ছোটনাগপুর মালভূমিকে আমাদের কি বলা হয়? ভারতের কি বলা হয়? ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ সম্পদের কিন্তু ভান্ডার বলা হয়। তো ছোটনাগপুর অঞ্চলে কোল, মুন্ডা, ওরাও প্রভৃতি উপজাতি সম্প্রদায় স্বাধীনভাবে বসবাস করতো সেই সময়, কিন্তু পরবর্তীকালে তারাই কোল বিদ্রোহ কিন্তু করবে। কেননা দেখো, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের ফলে, চিরস্থায়ী বন্দোবস্ত ভীষণ ইম্পর্টেন্ট। চিরস্থায়ী বন্দোবস্ত যদি তোমাদের পরীক্ষা আসে, লর্ড কর্নওয়ালিস করেছিল। কে করেছিল? লর্ড কর্নওয়ালিস করেছিল চিরস্থায়ী বন্দোবস্ত 1793 সালে। চিরস্থায়ী বন্দোবস্ত কে করেছিল? লর্ড কর্নওয়ালিস। আমি নামটা লিখে দিচ্ছি, লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস করেছিল এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের ফলে কোল উপজাতিরা অত্যাচারিত হতে থাকে। এর ফলে তারা দেখব যে 1820 খ্রিস্টাব্দে বা সাল নাগাদ ব্রিটিশদের আনুগত্য স্বীকার করে প্রচুর পরিমাণে কর দানে সম্মত হয়েছিল তারা, বা কোলরা হয়েছিল। জমিদার শ্রেণীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে কোলরা ইংরেজ বিরোধী সংগ্রামে লিপ্ত হয়। দেখো তারপরে দেখো চাইবাসার যুদ্ধে, কোন যুদ্ধে? চাইবাসার যুদ্ধে কোলরা ইংরেজদের কাছে পরাজিত কিন্তু হয়েছিল। তার মানে চোলরা জমিদার প্লাস ইংরেজদের থেকে অত্যাচারিত হতে হতে তারা 1820 খ্রিস্টাব্দে দেখবো যে তারা ইংরেজদের প্লাস জমিদারদের পক্ষে তারা বিদ্রোহ করবেন, যেটা চাইবাসার বিদ্রোহ নামে বা যুদ্ধ নামে পরিচিত। এবং এই যুদ্ধে এই কোলরা, মানে কোল, মুন্ডা, ওরা পরাজিত কিন্তু হয়। বোঝা গেল? এরপরে দেখো 1831 থেকে 32 খ্রিস্টাব্দে কোলরা পুনরায় বিদ্রোহী হয়ে উঠেছিল, এবং কোথায় কোথায় হয়েছিল? মানভূম, সিংভূম, রাঁচি, হাজারিবাগ, পালামু প্রভৃতি স্থানে এই বিদ্রোহ কিন্তু ছড়িয়ে পড়েছিল পরবর্তীকালে। এবার দেখো 1833 খ্রিস্টাব্দে কোল বিদ্রোহ চরম আকার ধারণ করলে লর্ড উইলিয়াম বেন্টিং, কে? লর্ড উইলিয়াম বেন্টিং বিদ্রোহ কঠোর হাতে কিন্তু দমন করেছিল। লর্ড উইলিয়াম বেন্টিং, তাই তো? লর্ড উইলিয়াম বেন্টিং আমরা যদি দেখি 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা কিন্তু বন্ধ করেছিল। রাজা রামমোহন রয় তাকে সাহায্য করেছিল, বা তারা দুইজনে একত্রিত হয়ে সতীদাহ প্রথা কিন্তু 1829 খ্রিস্টাব্দে তারা বন্ধ করেছিল 17 নং রেজুলেশনের মাধ্যমে। কত নং? 17 নং রেজুলেশনের মাধ্যমে। ওকে, এবার দেখো কোল বিদ্রোহের নেতাগণ কারা কারা এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল। দেখো জোয়া ভগত, সুই মুন্ডা, বুদ্ধ ভগত, ঝিন্দু রায়, মানকি প্রভৃতি। তো এখানকার যে নেতৃত্ববৃন্দ, এগুলো কিন্তু পরীক্ষায় আসে যে কারা কারা এই বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিল। বোঝা গেল? তো তোমরা অবশ্যই এটা স্ক্রিনশট কিংবা খাতায় লিখে নেবে। নেক্সট দেখো 4 নম্বরে রয়েছে আমাদের ওয়াহাবি আন্দোলন, যেটা 1830 সালে সূচনা হয়েছিল। ওয়াহাবি আন্দোলন, দেখো ওয়াহাবি আন্দোলনটা অ্যাকচুয়ালি আমাদের পূর্ববঙ্গ সহ ভারতের সর্বত্র হয়েছিল। ওয়াহাবি আন্দোলনটা প্রথমে আমরা যদি দেখি পূর্ববঙ্গেই শুরু হয়েছিল, মানে বর্তমানে এখন বাংলাদেশে শুরু হয়েছিল। ঠিক আছে? এবার দেখো কি রয়েছে, আরব দেশে ইসলাম ধর্মের শুদ্ধিকরণের জন্য আব্দুল ওয়াহাব এই আন্দোলন প্রবর্তন করেছিলেন। এটা তাহলে আরব দেশে হয়েছিল। এবার দেখো 1820 খ্রিস্টাব্দে ভারতে ওয়াহাবি আন্দোলনের সূচনা করেন কে? রায় বরেলি সৈয়দ
আহমদ। তাহলে ভারতে কে এই ওয়াহাবি আন্দোলন প্রবর্তন করলেন? তাহলে কে করলেন? রায়বেরেলি সৈয়দ আহমেদ। ঠিক আছে, এবার দেখো ওয়াহাবি শব্দের অর্থ কি? নবজাগরণ। ওয়াহাবি শব্দের অর্থ কি? নবজাগরণ, মানে নতুন করে কিছু সূচনা করা। ঠিক আছে, নতুন কিছু সূচনা করা মানে ওয়াহাবি আন্দোলনের মানে শব্দের অর্থ। দেখো সৈয়দ আহমেদ বলতেন ভারতবর্ষ দারুল হাব বা শত্রু রাষ্ট্রে পরিণত হয়েছে। ঠিক আছে, তার মানে ইংরেজরা এখানে রাজত্ব করছে, তার মানে কি শত্রুরা আমাদের এখানে কি করছে? রাজত্ব করছে, এবং শত্রু রাজ্যে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। ঠিক আছে, এবার দেখো তিনি বলতে এখানে তার অনুগামীদের ধর্মযুদ্ধের মাধ্যমে ব্রিটিশ শাসন উচ্ছেদ করে দারুল ইসলামে আনার আহ্বান জানিয়েছিলেন তিনি। দিল্লি, মিরাট, আগ্রা, পাটনা, বাংলা প্রভৃতি স্থানে এই আন্দোলন ব্যাপক আকার ধারণ করে। ঠিক আছে, এরপর দেখো তিনি ইংরেজদের সাথে শিখদের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত হয়ে বালাকোটের যুদ্ধে 1831 খ্রিস্টাব্দে পরাজিত ও নিহত হন। বোঝা গেল? নেক্সট দেখো, নেক্সট কি রয়েছে? বাংলাদেশে ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব দেন কে? মীর নিসার আলী বা তিতুমির। মীর নিসার আলী হচ্ছে তিতুমিরের আসল নাম। ঠিক আছে, পরীক্ষায় বারবার দেয় যে তিতুমিরের আসল নাম কি? তিতুমিরের আসল নাম হচ্ছে মীর নিসার আলী। যে কি কিনা দেখবো আমরা 1782 থেকে 1831 খ্রিস্টাব্দে তিতুমিরের আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল কোথায়? বারাসাত, কলকাতা বারাসাত। কলকাতা বারাসাতে দেখবো নারকেলবেড়িয়া অঞ্চল। তাই তার নেতৃত্বে পরিচালিত আন্দোলন বারাসাত বিদ্রোহ নামে কিন্তু পরিচিত। তো বারাসাত বিদ্রোহ ওয়াহাবি আন্দোলনের আরেক নাম হচ্ছে বারাসাত বিদ্রোহ। ঠিক আছে, যেহেতু এটা বারাসাতে হয়েছিল, আর বারাসাতের প্রাণ কেন্দ্র হচ্ছে আমাদের কি? তিতুমির। ঠিক আছে, আর তিতুমিরে আমরা দেখবো যে সেখানে বাঁশের কেল্লা তৈরি করবে। ঠিক আছে, সমগ্র উত্তর 24 পরগনা, নদিয়া, যশোর, ঢাকা, মালদহ প্রভৃতি স্থানে এই আন্দোলন ছড়িয়ে পড়েছিল। এবার দেখবো তিতুমির তার আন্দোলনের নতুন নামকরণ করেন শরীয়ত-ই-মোহাম্মদী। ঠিক আছে, তিতুমির তার আন্দোলনের নতুন নাম কি করবেন? শরীয়ত-ই-মোহাম্মদী। বোঝা গেল? দেখো 1830 খ্রিস্টাব্দ নাগাদ ইংরেজ ও অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য নারকেলবেড়িয়া গ্রামে বাঁশের কেল্লা নির্মাণ করবেন। ভীষণ ইম্পর্টেন্ট, বাঁশের কেল্লা কে নির্মাণ করেন? তিতুমির। দেখো কিছুদিনের জন্য বারাসাত এলাকা তিতুমিরের নিয়ন্ত্রণে থাকলেও শেষ পর্যন্ত 1831 খ্রিস্টাব্দে যুদ্ধক্ষেত্রে তিতুমির নিহত হন এবং তার প্রধান সেনাপতি গোলাম মাসুদ ধরা পড়েন এবং তারপরে ফাঁসি হয়। অ্যাকচুয়ালি তিতুমির এই উত্তর 24 পরগনার নারকেলবেড়িয়া গ্রামে একটা বাঁশের কেল্লা তৈরি করবেন, এবং ইংরেজরা কি করবেন? কামান দাগিয়ে সেই বাঁশের কেল্লাকে উড়িয়ে দিবেন, এবং বাঁশের কেল্লা যখন উড়িয়ে দেয় তখনই এই তিতুমির, যার আসল নাম মীর নিসার আলী, সে কিন্তু সেখানেই মারা যান বা নিহত হন। কিন্তু তার যে সেনাপতি ছিল গোলাম মাসুদ, সে কিন্তু ধরা পড়ে এবং বিচারে তার কিন্তু ফাঁসি হয়। বোঝা গেল? তো এই গেল আমাদের বারাসাত বিদ্রোহ বা ওয়াহাবি আন্দোলন। এরপরে দেখো কি রয়েছে? সাঁওতাল বিদ্রোহ, যেটা 1855। সব থেকে বেশি ইম্পর্টেন্ট যদি আমি বলি, সাঁওতাল বিদ্রোহ পরীক্ষায় বারবার দিয়ে দেয়। সাঁওতাল বিদ্রোহ দেখো রাজমহল থেকে মুর্শিদাবাদ। এই রাজমহলটা কিন্তু আমরা যদি দেখি ঝাড়খণ্ডে অবস্থিত। রাজমহল থেকে মুর্শিদাবাদ। দেখো সাঁওতাল বিদ্রোহ তিলক মুর্মুর নেতৃত্বে 1773 খ্রিস্টাব্দে প্রথম সাঁওতাল বিদ্রোহের সূত্রপাত হয়, এবং তা বেশি দূরে গোড়ায়নি। কিন্তু সূত্রপাতটা হয়েছিল, মানে প্রথম সূচনাটা হয়েছিল, কিন্তু সেটা বেশি দূর এগোতে পারেনি। বোঝা গেল? এবার দেখো সাঁওতালরা যেখানে বাস করত সেই অঞ্চলকে সাঁওতাল বলতো দামি কোহ বা পাহাড়ের প্রান্ত দেশ। কি বলা হতো? পাহাড়ের প্রান্ত দেশ। এবার দেখো ব্রিটিশ শাসনের বিরুদ্ধে 1855 খ্রিস্টাব্দে বা 55 খ্রিস্টাব্দে 30 জুন ভগ্নাদিঘির মাঠে সিধু, কানু, চাঁদ, ভৈরব, কালো প্রামাণিক, ডোমন মাঝি প্রমুখের নেতৃত্বে এই বিদ্রোহের জন্য প্রায় 10,000
সাঁওতাল একত্রিত হয়েছিল, 10,000 সাঁওতাল একত্রিত হয়েছিল। এবার দেখো সাঁওতালরা স্থূল বা বিদ্রোহের শপথ নেয়। সাঁওতালদের মূল 3 শত্রুরা হলেন কে? দিকু। দিকু মানে যারা বাইরের থেকে আসেন তাদেরকে, অ্যাকচুয়ালি সাঁওতাল যে এলাকাটা রয়েছে সেখানে বাইরের থেকে যারা আসেন ব্যবসা বাণিজ্য করতে তাদেরকে কিন্তু দিকু বলা হয়, বহিরাগতদের দিকু বলা হয়। বা প্রতারক যারা হচ্ছে ব্যবসা বাণিজ্য করেন, আর ব্যবসা বাণিজ্য করতে গেলে ঠকাতে হবে, ঠিক আছে? বেশিরভাগ মানুষই ঠকায়, ব্যবসা বাণিজ্য করতে গেলে বেশিরভাগ মানুষই ঠকায়, কেউ ধোয়া তুলসী পাতা নয় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বেশিরভাগই, ঠিক আছে? তো দিকু যারা বাইরে বহিরাগত আসতেন তাদেরকে দিকু বলা হতো। এবং জমিদার এবং পুলিশ মানে হচ্ছে আমাদের সাঁওতালদের কি ছিল? শত্রু ছিল। দেখো সাঁওতাল বিদ্রোহের প্রতীক ছিল, এটা পরীক্ষায় আসে বারবার, শাল গাছ। সাঁওতাল বিদ্রোহের প্রতীক কি ছিল? শাল গাছ। এবার দেখো ডালহৌসির নির্দেশে ইংরেজ সেনাপতি জার্ভিস সাঁওতালদের দমন করেছিল। তাহলে কে? ডালহৌসি, লর্ড ডালহৌসি, তাই তো? যাকে কি বলবো আমরা? ভারতের রেলের জনক, তাই তো? রেলওয়ের জনক হচ্ছে আমাদেরকে ডালহৌসি বা লর্ড ডালহৌসি। এবার দেখো সাঁওতাল বিদ্রোহের পর সাঁওতালদের জন্য নির্দিষ্ট এলাকা নিয়ে সাঁওতাল পরগনা কিন্তু সৃষ্টি হয়েছিল পরবর্তীকালে। এবার দেখো নেতাগণ সিধু, কানু, ভৈরব প্রমুখ হচ্ছেন সাঁওতাল বিদ্রোহের গুরুত্বপূর্ণ নেতা, ঠিক আছে? এগুলো কিন্তু পরীক্ষা আসে। এরপরে দেখো সিপাহী বিদ্রোহ, যেটা 1857 খ্রিস্টাব্দে হয়েছিল। দেখো সিপাহী বিদ্রোহ থেকে আমি জাস্ট দুটো লাইনে এখানে তুলে ধরেছি। বর্তমানে তোমরা একটা ফুল ভিডিও পাবে, ঠিক আছে? ফুল ভিডিও পাবে এই আমাদের সিপাহী বিদ্রোহ থেকে। সিপাহী বিদ্রোহ থেকে তোমাদের একটা ফুল ভিডিও দিব, অবশ্যই তোমরা দেখবে কিন্তু, ঠিক আছে? তো সাঁওতাল বিদ্রোহ কেন বলছি? সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ থেকে 1857 সালে যেটা হয়েছিল, লর্ড ক্যানিং এর আমলে হয়েছিল, তাই তো? এবার দেখো কোথায় প্রথম শুরু হয়েছিল? বহরমপুর। বহরমপুর থেকে ছড়িয়ে পড়েছিল ব্যারাকপুর, ব্যারাকপুর থেকে মিরাট, মিরাট থেকে ভারতের সর্বত্র এই সিপাহী বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল। বোঝা গেল? এবার দেখো নেতাগণ কে কে ছিলেন? মঙ্গল পান্ডে বা সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ যদি বলা হয় তবু মঙ্গল পান্ডে হবে, নানা সাহেব, তাতিয়া তোপি, রানী লক্ষ্মীবাই প্রমুখ। আর সিপাহী বিদ্রোহের সময় ভারতের আরেকজন দিল্লিতে নেতৃত্ব দিয়েছিলেন, যার নাম হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ। দ্বিতীয় বাহাদুর শাহ মোগল সম্রাট ছিলেন, ঠিক আছে? তাকে কিন্তু আবার রাজা কিন্তু বানানো হয়েছিল। আর দ্বিতীয় বাহাদুর শাহ কিন্তু এই সিপাহী বিদ্রোহ দিল্লিতে কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন। বোঝা গেল? নেক্সট, নীল বিদ্রোহ ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? নীল বিদ্রোহ ভীষণ ইম্পর্টেন্ট, যেটা 1859 থেকে 1860 সালের মধ্যে হয়েছিল নীল বিদ্রোহ। দেখো কোথায় হয়েছিল নীল বিদ্রোহ? বারাসাত থেকে নদিয়া, মালদহ, যশোর, ফরিদপুর, রাজশাহী, পাবনা ইত্যাদি জায়গায় কিন্তু এই নীল বিদ্রোহ হয়েছিল। দেখো কি রয়েছে? ফরাসি বণিক লুই বোনো ছিলেন ভারতের প্রথম নীলকর সাহেব। বোঝা গেল? তাহলে কে? ফরাসি বণিক লুই বোনো ছিলেন ভারতের প্রথম নীলকর সাহেব। এবং ইংরেজ বণিক কার্ল ব্লোম, কি নাম? কার্ল ব্লোম ভারতের প্রথম নীল বিপ্লব বা নীল শিল্প কিন্তু গড়ে তুলেছিল। এরপর দেখো কি রয়েছে? নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে নদিয়ার বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস কৃষকদের সংগঠিত করেছিল। কারা কারা করেছিল? বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস। এরপর দেখো নীল বিদ্রোহের নেতৃত্ব দেন পাবনার মহেশ বন্দ্যোপাধ্যায়, মালদহের রফিক মন্ডল, খুলনার কাদের মোল্লা, সুন্দরবনের রহিমুল্লাহ, তারপরে নড়াইলের জমিদার রামরতন রায় প্রমুখ। এরা হচ্ছে নীল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল। এবার দেখো জমিদার রামরতন রায়কে বাংলার নানা সাহেব কিন্তু বলা হয়, ভীষণ ইম্পর্টেন্ট। বাংলার নানা সাহেব কাকে বলা হয়? রামরতন রায়কে, বা অনেক কোন কোন বইয়ে লেখা রয়েছে রামরতন মল্লিক, ঠিক আছে? কোন কোন বইয়ে রামরতন রায় লেখা আছে। বোঝা গেল? নেক্সট দেখো বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাসকে বাংলার ওয়াট টাইলার কিন্তু বলা হয়। এই লাইনটাও কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের জন্য। বোঝা গেল? এটা হচ্ছে বাংলার নানা সাহেব আর এটা হচ্ছে ওয়াট
টাইলার, বাংলা। নেক্সট দেখো 1859 থেকে 60 খ্রিস্টাব্দে নীল বিদ্রোহে বিশ্বাস ভ্রাতৃত্বদ্বয়ের নেতৃত্বে মারাত্মক আকার ধারণ করেছিল। এবার দেখো 1892 খ্রিস্টাব্দে রাসায়নিক পদ্ধতিতে নীল উৎপাদন শুরু হলে ভারতে নীল নীল চাষ কিন্তু উঠে যায়। বোঝা গেল? তাহলে কত সালে? এটা 1892 সালে। এরপর দেখো হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, পরীক্ষায় বারবার আসে যে হিন্দু প্যাট্রিয়ট যে পত্রিকা রয়েছে তার সম্পাদককে, তাহলে কি হবে? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় নীলকরদের অত্যাচারের কাহিনী কিন্তু নিয়মিত প্রকাশ তিনি করতেন। এরপরে দেখো 1860 খ্রিস্টাব্দে দীনবন্ধু মিত্রের দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটি প্রকাশিত হয়। ভীষণ ইম্পর্টেন্ট, এই লাইনটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে দেখো রেভারেন্ট জেমস লং এর উদ্যোগে মাইকেল মধুসূদন দত্ত, এটাও ইম্পর্টেন্ট, নীল দর্পণ নাটকটিকে ইংরেজিতে অনুবাদ কিন্তু করেছিলেন। ঠিক আছে, কি নাম আছে তাহলে? রেভারেন্ট জেমস লং এর উদ্যোগে মাইকেল মধুসূদন দত্ত নীল দর্পণ নাটকটিকে কিন্তু ইংরেজিতে অনুবাদ করেছিলেন। এরপরে দেখো নীলকররা জেমস লং এর আর্থিক জরিমানা করলে সেই টাকা জমিদার কালীপ্রসন্ন সিংহ মিটিয়েছেন। ঠিক আছে, এবার দেখো যে বিদ্রোহ হয়েছিল, নীল দর্পণ যে লেখা হয়েছিল, এটা যে ইংলিশে ট্রান্সলেশন করা হয়েছিল, পরবর্তীকালে এটা নিয়ে কেস টেস হয়ে যায় এবং এখানে যদি আমরা দেখি এই যে রেভারেন্ট জেমস লংকে কিন্তু জরিমানা লাগানো হয়েছিল, আর সেটা কে মিটিয়েছেন? আমাদের সেই টাকা মিটিয়েছেন কালীপ্রসন্ন সিংহ। বোঝা গেল? এবার দেখো নেতাগণ, এই নীল বিদ্রোহের নেতাগণ কারা ছিলেন? বিষ্ণুচরণ বিশ্বাস, রফিক মন্ডল, দিগম্বর বিশ্বাস প্রমুখরা হচ্ছে মেইন কিন্তু নেতা ছিলেন। এরপরে দেখো 8 নম্বরে কি রয়েছে আমাদের? ফরাজি আন্দোলন। আজকে আমি শুধু গুরুত্বপূর্ণ যে আন্দোলনগুলো বা গুরুত্বপূর্ণ বিদ্রোহগুলো সেগুলোই কিন্তু তোমাদের আজকে আমি করাচ্ছি, কারণ আমাদের পরীক্ষা চলছে, তাই তো? তো তোমাদের আমি সেই জন্য বেছে বেছে যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো কিন্তু করাচ্ছি। ফরাজি আন্দোলন দেখে নিই। দেখো ফরিদপুর জেলার হাজী শরিয়ত উল্লাহ 1781 থেকে 1837 খ্রিস্টাব্দে ফরাজি আন্দোলনের সূত্রপাত কিন্তু করেন। দেখো ফরাজি বা ফরজ শব্দের অর্থ হচ্ছে ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য, আর ফরাজি আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল বাহাদুরপুর বারাসাত। তিনি ভারতকে দারুল হাব বা শত্রু দেশ বলে উল্লেখ করেছেন। তার উদ্দেশ্য ছিল ভারতকে দারুল ইসলামে পরিণত করা। বোঝা গেল? এরপরে দেখো 1837 খ্রিস্টাব্দে শরিয়ত উল্লাহের মৃত্যুর পর আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তার পুত্র মোহাম্মদ মহসিন বা দুদু মির্জা যাকে বলা হয়। দেখো দুদু মির্জার নেতৃত্বে এই আন্দোলন জমিদার ও নীলকর বিরোধী আন্দোলনে পরিণত হয়েছিল পরবর্তীকালে। এবার দেখো ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, বাখরগঞ্জ প্রভৃতি এলাকায় আন্দোলন কিন্তু ছড়িয়ে পড়েছিল ফরাজি আন্দোলনটা। ঠিক আছে, এরপরে দেখো 9 নম্বরে রয়েছে আমাদের মুন্ডা বিদ্রোহ। কি বিদ্রোহ? মুন্ডা বিদ্রোহ। দেখো মুন্ডা কথার অর্থ হচ্ছে কি? গ্রাম প্রধান। মুন্ডা কথার অর্থ কি? গ্রাম প্রধান। দেখো ছোটনাগপুর ও তার পার্শ্ববর্তী অঞ্চলে মুন্ডারা বাস করত। এবার দেখো ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে বিরসা মুন্ডার নেতৃত্বে 1895 থেকে 1900 খ্রিস্টাব্দ পর্যন্ত আন্দোলন কিন্তু চলেছিল। আর মুন্ডা বিদ্রোহের অর্থ হচ্ছে উলগুলান। উলগুলান মানে হচ্ছে বিদ্রোহ বা বিপজ্জনক নামে কিন্তু পরিচিত। তো মুন্ডা বিদ্রোহ সম্পর্কে আমি বললাম। এরপরে লাস্ট যেটা হবে মোপলা বিদ্রোহ। কি বিদ্রোহ? মোপলা বিদ্রোহ, যেটা 1921 খ্রিস্টাব্দে কিন্তু হয়েছিল। ভীষণ ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় জিজ্ঞাসা করে যে মোপলা বিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়েছিল এবং কোথায় হয়েছিল। বোঝা গেল? দেখো কেরালার মালাবার উপকূল অঞ্চলে মুসলমান ইজরাদার ও কৃষকরা বসবাস করত, এদের মোপলা কিন্তু বলা হতো। বোঝা গেল? হিন্দু জমিদার ও ব্রিটিশদের বিরুদ্ধে এই বিদ্রোহ সংগঠিত হয়। দেখো 1920 থেকে 21 খ্রিস্টাব্দ নাগাদ মোপলারা
ও গাজী খান আহমদ ও গাজী কলথি নকল মোহাম্মদ আলী মুসালিয়র প্রমুখর নেতৃত্বে মাধ্যমে বিদ্রোহ ঘোষণা করেন। ব্রিটিশরা বহু বিপ্লবীকে হত্যা করলে এই বিদ্রোহ কিন্তু দুর্বল হয়ে পড়েছিল। এটা হচ্ছে আমাদের মপলা বিদ্রোহ। অ্যাকচুয়ালি মপলা বিদ্রোহ সম্পর্কে কিন্তু এটাই পরীক্ষায় এসেছে, মপলা বিদ্রোহ কত খ্রিস্টাব্দে কোথায় হয়েছিল। বোঝা গেল? এটুকু পড়লে তোমাদের যথেষ্ট। তো দেখো, এই ছিল আজকে আমাদের ভারতের বিভিন্ন আন্দোলন কিংবা ভারতের বিদ্রোহ সম্পর্কে একটা বিস্তারিত বিবরণ ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে।